এবং আমাদের এই ব্যাপারে একটা সমাধান আসা উচিত এই ব্যাপারে। আর সমাধান আসবেই বা কেমন করে? আমরা তো আর ক্ষুদ্র ব্যক্তি, আমাদের কথা কেউ শুনছে না। আমাদের কথা শুনবে কিটা? আচ্ছা, এই ব্যাপারে জাতির পিতাকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়েছে, তাকে সপরিবারে হত্যা করা হলো। আমরা এই বাঙালিরাই করছে। মুক্তিযোদ্ধাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে কি আপনি ওটা তো রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে কাগজ কলমে, কিন্তু বাস্তবে কি আপনি সেটা পাচ্ছেন? বাস্তবিকতা নাই। দোয়েল পাখিকে আপনি জাতীয় পাখি বলছেন। দোয়েল পাখি আগেও রৌদ্রে যেভাবে পড়তো, বৃষ্টিতে ভিজতো, এখনো সেই অবস্থা আছে। ইলিশ মাছকে আপনি জাতীয় মাছ বলছেন। ও আগেও যেভাবে তেল দিয়ে ভাজি খাচ্ছেন, এখনো সেইভাবে ঝোল করে রান্নাগিরি খাচ্ছেন। তাদের কি লাভ হয়েছে, আমাদের কি লাভ হয়েছে? আমাদের ভিতরে দেশপ্রেম ছিল, তাই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি। আমরা মা মাটি মানুষের জন্য যুদ্ধ করেছি, আমাদের চাওয়া বা কিছু ছিল না, এবং জাতির পিতাও আমাদের কিছু দিতে ওয়াদা করছিলেন না। এটা ঠিক না বেঠিক? এটা ঠিক। চ্যানেল কুহু, entertainment, education and much more. চ্যানেল কুহু দিয়ে যায় হৃদয় বসন্তের ছোঁয়া। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আরেকজন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। আমি তাকে অনুরোধ করব যে আপনার দেখা জানা যে যুদ্ধক্ষেত্রগুলো, যেগুলো আপনি জনাব হাসান আলী সাহেবের কাছ থেকে শুনলেন, তার সাথে পার্থক্য বা কোথায় যোগাযোগ ছিল, আর কি আপনার জানার আছে যেগুলো আমাদের জানা দরকার। আপনি যদি ওনার সাথে এই বিষয়গুলো জানান, তাহলে আমাদের আরও কিছু অজানা তথ্য উঠে আসবে। ধন্যবাদ। আমি এই হাসান সাহেবের বক্তব্য শুনেছি। আমাদের ট্রেনিং হওয়ার পরে আমাদের নিয়মিত বাহিনী, গেরিলা বাহিনী, তারপরে মুজিব বাহিনী, এরা যেভাবে কোথায় কীভাবে কোন কৌশলে যুদ্ধ করেছে সেটা ব্যাপারে হাসান সাহেব কিছুটা বলেছেন। তার মধ্যে আমার একটা প্রশ্ন জাগছে। উনি বললেন যে ফ্রিডম ফাইটার মানে গেরিলা মুক্তিযোদ্ধা ছিল 85,000, তার মধ্যে ওনাদের দৌলতপুরে 200 মুক্তিযোদ্ধা বিভিন্ন জায়গায় অবস্থান করে যুদ্ধ করেছে। সেটা উনি বলবে, কীভাবে করেছে বলবে। এর পরবর্তী প্রশ্ন আমি আর ফের করছি, আপনি বলেন আপনার 200 মুক্তিযোদ্ধা দৌলতপুরের মধ্যে কীভাবে কোথা থেকে যুদ্ধ করেছে এটা বলেন আপনি। আমরা একই ব্যাচে দৌলতপুর, কুষ্টিয়া, মিরপুর, ভোলামারা মিলিয়ে 200 মুক্তিযোদ্ধা আমরা একসঙ্গে বের হয়ে আসি। হাই ট্রেনিং শেষ করে আসি আমরা সেক্টর হেডকোয়ার্টার কল্যাণী, 8 নম্বর সেক্টর হেডকোয়ার্টার কল্যাণী। ওখানে একদিন এক রাত পরে আমাদেরকে ইন্ডিয়ান সেনাবাহিনীর গাড়ি করে আমাদেরকে নিয়ে আসা হয় শিকারপুর অ্যাকশন ক্যাম্পে। এখানে আমাদের একদিন এক রাত রাখা হয়। রাখার পরে যে ফর্মের কথা বললাম না, এই ফর্মগুলো আমাদের ফিল আপ করাই ছিল সব। শুধু আমাদের যে লেখাপড়া জানতো সই করে দিত, যে লেখাপড়া জানতো না তারা সে হাতে টিপ হয়ে দিত। দেওয়ার পরে ফর্ম জমা হয়ে গেল। তারপরে সেখানে আমাদেরকে একটা সেকশনের জন্য একটা ব্রিটিশ এলএমজি, একটা 303 রাইফেল, একটা এসএমজি এলএমজি, একটা এসএমজি, আর সম্ভব 2টা কি 3টা এসএলআর, বাকি 2জন বা 3জন একজন 303 রাইফেল আমাদের সঙ্গে থাকতো দিছিল। আমরা একসঙ্গে 200 মুক্তিযোদ্ধা পার হয়ে আসি। তৎকালীন সময় আমাদের বিহার চাকুলিয়া যে আমাদের ওয়েন কমান্ডার ছিল, উনি শিক্ষিত ছিল, উনি বিএসসি মাস্টার ছিল একজন, গ্রাম বাড়াগঞ্জি হাই স্কুলে, মাধ্যমিক স্কুলে। ওনাকেই ওয়েন কমান্ডার বানানো হয়েছিল। ওনার নেতৃত্বে আমরা পার হয়ে আসি। আসার পরে আমাদেরকে যার যার থানায়, যার যার অঞ্চল, তাদেরকে পাঠাই দিলেন উনি। পাঠাই দেওয়ার পরে আমার গ্রামে বা আমার ইউনিয়নে 128 জন মুক্তিযোদ্ধা হাই ট্রেনিং প্রাপ্ত
এর মধ্যে গেরিলাও ছিল, মুজিব বাহিনীও ছিল, নিয়মিত বাহিনীও ছিল। নিয়মিত বাহিনী থাকা সত্ত্বেও ওনারা এই জিনিসটা জানতেন না বা ওনাদের নিজের ভাগ্যে ধরেন নাই। যেমন ফজল খান, খলিশাগঞ্জ, মিরপুর, দৌলতপুর, এই কুষ্টিয়া, পিপলবাড়ি গ্রাম, ইউনুস আলী, বর্তমান ডাক্তার মুসা কবির, তার বড় চাচা, এই অবস্থায় বেশ কিছু এরা সৈনিক ছিল। এরা কোনো অফিসারও ছিল না, কোনো নায়ক হাবিলদার সুবিধারও ছিল না। অর্থাৎ গুরুত্বপূর্ণ যুদ্ধ করলে কে কি পাবে বা কে কোন খেতাবে ভূষিত হবে এই জিনিসটা ওনাদেরও জানা ছিল না বা জানতেন না। যদি জানতেন, আমার নিজ চোখে দেখা ফজল খান, উনি মারা গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বেহেশতে নসিব ওনাকে বেহেশতে নসিব করেন। উনি খুব বহুত সাহসী সন্তান ছিলেন। উনি দুই হাতে দুইটা এলএমজি বগলে লাগাই উনি ফায়ার করতে করতে স্ট্যান্ড দাঁড়াই ফায়ার করতে করতে উনি রওনা দিয়েছেন। এতই সাহসী সন্তান ছিলেন। উনি সেনাবাহিনীর এমএ কোরের সৈনিক ছিলেন। তো এই খবরগুলি যদি কোনো অফিসার থাকতো তাহলে অবশ্যই ওনাকে কোনো একটা খেতাবে ভূষিত করত। যেমন আমার কথাটা বললাম যে আমি একটা প্লাটুনকে বাঁচাতে সক্ষম হয়েছি, যে যুদ্ধটা আমার দিকে করা হয়েছে, আঙুল তোলা হয়েছে। আমারও হয়তো বা বীর প্রতীক বা বীর বিক্রম, বীর উত্তম হয়তো বা পাতাম না। বীর প্রতীক বা বীর বিক্রম আমার নসিবে যুক্ত। তো যাই হোক, আমার গ্রামে আমরা যারা ছিলাম, বর্তমান ইউনিয়ন কমান্ডার আসগার আলী, আমার চাচাতো ভাই আজিজুল হক, আমার ছোট ভাই আসগর আলী, আমার আরেক চাচাতো ভাই মহসেন আলী মণ্ডল, আমার বাড়ির পাশে আরেকজন মেম্বার এই মুক্তিযোদ্ধা মহসেন মালিথা, আরেকজন ছিল আবুল কাসেম, পরে নকশাল হয়ে উনি মারা গেছেন। আরেকজন ছিল আমার মামাতো ভাই জহরুল হক, জীবিত আছে, জেলা কমান্ডের সঙ্গে সংযুক্ত। আরেকজন মামাতো ভাই আছে মুকাদ্দাস হোসেন, সে পরবর্তীতে বিএনপিতে যোগদান করছেন। নজরুল কি হতো আপনাদের? নজরুল আমাদের কিছু হতো না। নজরুলের বাড়ির থেকে আমার বাড়ি প্রায় 20 মাইলের কাছাকাছি। ব্যাপার হচ্ছে এখানে গেরিলার, আমি বললাম না যে গেরিলা ট্রেনিং তো করে এলাম আমরা প্রায় 85 জন, পুরো বাংলাদেশ ব্যাপী। 85,000? হ্যাঁ 85,000? হ্যাঁ, পুরো বাংলাদেশে 85,000 মুক্তিযোদ্ধা, গেরিলা মুক্তিযোদ্ধা যেহেতু আমরা ট্রেনিং করে আসলাম না, কাকুকেই গেরিলা নজরুল বলেন, কিন্তু কেউ তো বলেন না যে গেরিলা এটা সানারুদ্দিন রিন্টু, কেউ তো বলেন না গেরিলা শ্যামাপ্রসাদ দত্ত, কেউ তো বলেন না যে গেরিলা রতন, কেউ তো বলেন না মতিয়ার রহমান মন্টু গেরিলা। কিন্তু তাকে এই খেতাবটা দিল কিনা, এটা আবার প্রশ্ন থাকলো আরেকটি, বঙ্গবীর কাদের সিদ্দিকী। বঙ্গবীর কাদের সিদ্দিকী না, বঙ্গবীর এমএজি ওসমানী খাতা কলমে, কাগজ কলমে ইতিহাসে যেটা পাওয়া যায়। বঙ্গবন্ধু খুব তাকে স্নেহ করতেন। এখন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি উনি, ওনার নিজস্ব একটা বাহিনী গঠন করছিলেন। যখন অস্ত্র জমা দিয়েছেন বঙ্গবন্ধুর কাছে, তখন ওনার নাম বেশ ভালোভাবে ফলো আপ করে দেওয়া হয়। বঙ্গবন্ধু পিঠে থালা মেরে বলতো, যা তুই আমার ছেলে এবং তুই বঙ্গের বীর। কিন্তু বঙ্গের বীর এই কথাটা কার ইতে সংবিধানে কেন দেওয়া হলো না তাকে?
সংবিধানে এমএজি ওসমানী সাহেব নাম কেন আসলো, এই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং জানার বিশেষ প্রয়োজন বলে আমি নিজেকে মনে করি। কেন না জানি আমরা আন্দাজুন আজে বাজে কথা বলে সময় নষ্ট করার প্রয়োজন আছে বলে এটাও আমি কিন্তু মনে করি না। আর কিছু আপনি যে বললেন আমরা সব বাহিনী মিলে 128 জন উচ্চতর ট্রেনিং নিয়ে আসলাম, এখন তো আপনাদের দৌলতপুরে 2000-এর উপরে মুক্তিযোদ্ধা, এত মুক্তিযোদ্ধা হলো কোথা থেকে? আপনারা কেন প্রতিবাদ করছেন না? আমি বলি, আমরা ট্রেনিং করে আসছি 1396 জন, হাট ট্রেনিং করে আসছে দৌলতপুরে। এটা রামপুরহাট এবং বিহার চাগলিয়া ও দেরাদুন বা হাফলং, আরেক জায়গায় কি জানো, টান্ডুয়া, দেরাদুন, হাফলং, 3 জায়গায় ট্রেনিং হচ্ছে মুজিব বাহিনীর। আর গেরিলা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হয়েছে নদিয়া জেলার রামপুরহাট ও বিহার প্রদেশ চাকুলিয়া ক্যান্টনমেন্ট। মুজিব বাহিনী ভুল বলতেছেন, মুজিব বাহিনী ট্রেনিং 2 জায়গায় হয়েছে, হাফলং এবং দেরাদুন, তান্ডুয়া হয়নি। হাফলং এবং দেরাদুন, আমি নিজে হাফলং এর ট্রেনিং ছিলাম, মোশাররফ দেরাদুনের ট্রেনিং ছিল, তান্ডুয়ায় অন্য গ্রুপ হয়েছে। যাই হোক, হয়তো আমার ভুল হতে পারে বা ভুল থাকতে পারে, টান্ডুয়া না। তো যাই হোক, তো এই যে জায়গাগুলি, এই সমস্ত জায়গা থেকে যে ট্রেনিংগুলো হলো, যেমন যে মেঘালয়, তেলঢালা মেঘালয়, ত্রিপুরা, ওপারে তো এই মুক্তিযোদ্ধাদের বহুত ট্রেনিং সেন্টার ছিল, তাই ছিল কি না? এখন পুরা 55,000 বর্গ মাইলের ভেতরে আমি হাসান দৌলতপুরের একজন। আমি পুরাটা বলছিনি না, আমি বলি, আমি চিনতাম না আমার ইউনিয়নের যে 128 জন মুক্তিযোদ্ধা। আমি কিন্তু না, তাহলে আপনার দৌলতপুরে মোট মুক্তিযোদ্ধা ট্রেনিং কজন বলছেন? তাহলে পুরা দৌলতপুরে 1396 জন। 1396 জন। অস্ত্র জমা দেওয়া হয়েছে 2295 জন। এইগুলো তো লোকাল অস্ত্র কালেকশন করেছিল। ইয়েস। তাহলে তো হায়ার ট্রেনিং নিয়ে দেশের মধ্যে ট্রেনিং করে যেটা আপনার বেআই, যেমন বর্তমান সাবেক থানা কমান্ডার মোশাররফ সাহেব, ওনারা যে ট্রেনিংটা করিয়েছে, উনিও অবশ্য আপনার মুজিব বাহিনীর, ওনারা ট্রেনিং করিয়েছে, যে সমস্ত ক্যাম্পে থেকে অস্ত্রগুলো কালেকশন করছে বা আত্মসমর্পণ করাচ্ছেন, সেই অস্ত্রগুলোই মুক্তিযুদ্ধের পক্ষে যে মানুষগুলো ছিল তাদের হাতে দেওয়া হয়। ঠিক না বে? ঠিক। যদি ঠিক হয়ে থাকে তো আমরা এখানে বিভিন্ন ক্যাম্প, যেমন আমার নিজের জানার মধ্যে বা আমার নিজের প্রত্যক্ষ একটি ক্যাম্প দখল করলাম আমাদের গ্রামেই, সোবান সার বাড়িতে। সেখানে 85টা অস্ত্র আমরা কালেকশন করছি, 85 জন মানুষকে রাজাকার মালয়েশিয়া এবং পাঞ্জাব বেলুচ মিলে 85টা অস্ত্র ইয়ে করছে এবং তাদের আত্মসমর্পণ করাইছি। ভারতে ওদেরকে হাজির করছে, অস্ত্র কিন্তু আমরা একটাও দিয়ে আসি নাই। সেই অস্ত্রগুলো আমাদের মুক্তিযোদ্ধার সঙ্গে যারা ছিল, পিছনে পিছনে ঘুরতো, তাদের হাতে আমরা দিয়ে দিয়েছি। তাই আমরা এখানে অস্ত্র জমা দিয়েছিলাম 2295 জন। আপনার কি বোঝাতে পারছেন? এখন ব্যাপার আছে 2295 ভেতরে এখন আপনার সংখ্যা, দৌলতপুরের সংখ্যা, ভোটার সংখ্যা কত জানেন? ভোটার সংখ্যা আমার দরকার নেই, দরকার মুক্তিযোদ্ধার সংখ্যা কত। মুক্তিযোদ্ধার সংখ্যা, অরিজিনালি মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে 1396 জন। অরিজিনাল না, ভাতা পাচ্ছে, তাদের নাম বিভিন্ন জায়গায় গেজেট হয়েছে, এইগুলো দিয়ে তো 13 জন, এদের তো বেশ অনেক, 3000-এর মতো প্রায় মনে হয়। এদেরকে বলতে কি এখন ব্যাপারে ভাতা কয়শো পাচ্ছে, দৌলতপুর থেকে আমি বহুত আগে ওখানে চলে আসছি 82 সালে। এখন বর্তমানে কতজন ভাতা উত্তোলন করছে বর্তমান থানা কমান্ডার, সে একমাত্র বলতে পারবে ওখানকার খবর। আমি আপনার এই ব্যাপারে কিছুটা ধারণা তো আছে, কিছু ধারণা আছে কতদূর ভাতা তুলতে? 2000-এর উপরে, 3000 প্রায় কাছাকাছি, মোশাররফ জানে এগুলো কত না অবশ্য। আচ্ছা, এটা থাক। আমি বলতে চাচ্ছি যে এই যে 85,000 গেরিলা মুক্তিযোদ্ধারা, এরা দেশের মধ্যে ঢুকে নিজস্বভাবে অ্যাকশন করেছে না কোনো বাহিনীর সঙ্গে থেকে, না নিজেরা ওই যে ভারতীয় বাহিনীর সঙ্গে এসে অ্যাকশন করে ফিরে গেছে? এই সম্পর্কে আপনার কি ধারণা আছে? এই ব্যাপারে আমার ধারণা যেটা, সেটা হচ্ছে প্রথম ব্যাচের যে মুক্তিযোদ্ধাগুলো ছিল
তারা আসতো, আসার পরে করিমপুর, নাটনাই, শিকারপুর এই সমস্ত জায়গায় থাকতো। তার ভিতরে যেমন হাডুডু মকবুল মিরপুর থানার ভিতরে, তার যার জিবি নাম্বার 1, তারা আসতো। তখনও কিন্তু মিত্র বাহিনী আমাদের সঙ্গে কোনো সঙ্গ দেয় নাই। তখন আমাদের মুক্তিযোদ্ধাদেরকে 2 জনকে 3 জনকে বা 7 জনকে একটা গ্রুপ করে না টাল দিত যে তোমরা এই অমুক জায়গায় অমুক গ্রামে এই অপারেশন করে চলে আসো, হুম যাকে বলে হিট অ্যান্ড রান। হুম হুম হিট করো, দৌড়ায় চলে আসো। এইটাই তো নিয়ম ছিল তৎকালীন সময়। ওই যে ওপারে থাকি এপারে চলে আসতো। আচ্ছা, এই যে আপনার আমাদের যখন কিছু বাংলাদেশ আর্মির যারা বাঙালি সৈনিক, তারা তো পাকিস্তান সৈনিক থেকে ফিরে এসে নিজেরা বিভিন্ন জায়গায় বিডিআর, তখন ইপিআর আনসার, পুলিশ দিয়ে এবং রেগুলার বাহিনী দিয়ে বাহিনী গঠন, যেমন যে ফোর্স, কে ফোর্স, বিভিন্ন ফোর্স গঠন করা হয়। সেই গঠনের সঙ্গে সেটা বলি, সেই গঠনের সঙ্গে এই যে মুক্তিযোদ্ধারা জড়িত না, আমি বলি একই সঙ্গে যুদ্ধ করছে। আমি সেটা বলি, সেটা হচ্ছে কাদের সিদ্দিকী নামে বঙ্গবীর, যেটাকে বললাম বঙ্গবীর কাদের সিদ্দিকী নামে একটা বাহিনী গঠন হয়েছিল টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর এলাকা দিয়ে এই টাঙ্গাইল দিয়ে একটা বাহিনী গঠন করেছিল, কে ফোর্স। শফিউল্লাহ সাহেব এস ফোর্স, খালেদ খান সাহেব ওনার একটা বাহিনী, নিজস্ব বাহিনীর নাম খানরাই কে ফোর্স ছিল, খালেদ খান। কাদের বাহিনী ফোর্স, খালেদ খান জেড ফোর্স জিয়া রহমানের নামে। এবার আসেন আকবরিয়া বাহিনী, মেজর আকবরিয়া বাহিনী ছিল, হ্যাঁ ছিল, মিল্লাত বাহিনী, মুসা বাহিনী। এ আসাই তখন যেমন বললাম না, আমার দৌলতপুর থানায় গেছিলাম নজরুল। তো আপনি তো মুক্তিযোদ্ধা, তো আপনাকে আলাদাভাবে বাহিনী গঠন করতে হবে বা নিজের নামকরণ করতে হবে, এইটা আপনাকে কে দিল? না, এটা হয়েছে কি, তখন নিজেদের বীরত্বপূর্ণ ভাব দেখানোর জন্য, বা ওরা কাজ খারাপ করেনি, ওইভাবে বাহিনী করে তারা যুদ্ধ করেছে। যে আমাদের নিয়মিত বাহিনী যেমন যুদ্ধ করেছে, তারাও বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে। আমি বলি, কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ওনার ভাষাতেই বলতে হয়, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি। উনি বাংলাদেশ সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনীর একজন লাস্ট নায়ক ছিলেন। আকবর বাহিনী, উনি একজন তৎকালীন সময় মেজর ছিলেন। জিয়া রহমান সাহেব 8 বেঙ্গলের টুয়াইসে ছিলেন তৎকালীন সময়। অর্থাৎ অফিসারের মধ্যে 3 জন অফিসার ছিল 8 বেঙ্গলে, 4 জন, সরি, যেমন মেজর হাফিজ তৎকালীন সময় ক্যাপ্টেন। তারপরে হচ্ছে আপনার লেফটেন্যান্ট গাফফার, লেফটেন্যান্ট অলি আহমেদ ও আরেকজন নাম ভুলে গেলাম। ইনারা 8 বেঙ্গলে ছিলেন বাঙালি হিসাবে, কিন্তু বাঙালি ফোর্স কিন্তু মেলাই ছিল। তাদেরকে কিন্তু রাত্রে অন্ধকারই মারিয়ে দিয়েছে, সব অনেকে মেরে দিয়েছিল। ইবিআরসি সেন্টারে তাদেরকে ব্যারাকে বাইরে তালা লাগাই দিয়ে ব্রাশ ফায়ার করে তাদেরকে মারিয়ে দেওয়া হয়। রাজারবাগেও যেটা করা হয়েছে এবং পিলখানাতেও সেটাই করা হয়েছে। একই অবস্থায় বাঙালিদেরকে নিধন করা হয়েছিল। যাদের ভাগ্যের মায়ের দোরের জোর ছিল তারা পালাতে সক্ষম হয়েছে, আর যারা ঘুমন্ত অবস্থায় ছিল তাদেরকে নিরস্ত্র বাঙালি হিসাবে তাদেরকে গুলিগিরি মারা হয়েছে। আমার জানা মতে যেটা আমি সেনাবাহিনীতে চাকরি করছি, তো আমি ওই খবরগুলো তো দেখি। যশোর ক্যান্টনমেন্টেও আছে, ওই 46 পদাতিক ব্রিগেডেও আছে, আপনার ইবিএসসি সেন্টারেও আছে, আর্টিলারি সেন্টার স্কুল সেন্টার, রেকর্ড সেন্টার সেখানেও আছে, ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লা সেখানেও আছে। এইগুলো তাদের রাত্রের অন্ধকারে
রিক্রুটকৃত যে সমস্ত বাঙালি সৈনিক, তারা সারাদিন ট্রেনিং হাড় ভাঙা পরিশ্রম করি, ট্রেনিং করি, যাই জগন রাত্রে শুয়েছে, তাদের দরজা জানলা আটকাই দিয়ে ভেতরে ব্রাশ ফায়ার করে সব মারিয়ে দেওয়া হয়েছে। এটা তো আমরা অনেকেই জানি না। আমরা জানি কি 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। আরে বাবা, কথা তো বলতেই হয়। আজকে শোনা যাচ্ছে মহিউদ্দিন খান আলমগীর সাহেব নাকি যুদ্ধ অপরাধী, উনি রাজাকারের তালিকায় নাম আসছে। শোনা যায় ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, বর্তমান আমাদের প্রধানমন্ত্রীর বিআই, উনি নাকি রাজাকার ছিল, যুদ্ধ অপরাধী ছিল। ওনারা চাকরি করছেন, সচিবালয়ে চাকরি করছেন, ওনারা মাসে বেতন তুলছে। 14 তারিখে যখন ওরা দেওয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তান বাহিনী, তখন তাদেরকে রাত্রে বাসা থেকে উঠাই নিয়ে এসে রায়ের বাজারে তাদেরকে গুলি করে মারা হয়েছে। তাদেরকে আপনি বুদ্ধিজীবী বলবেন? আর এরা চালাক চতুর ছিল, এরা পাড়ায় চলে জীবন বাঁচাইছে, জীবনটা রক্ষা করছে। এদেরকে আপনি এই কথা বলেন কেন? এ কোন ধরনের কথা? আপনি এক জায়গায় আসেন, হয় 14ই ডিসেম্বর আপনার ওই দিনটা বুদ্ধিজীবী দিবস পালন থেকে আপনার বিরত থাকেন, অথবা আপনি এদেরকে রাজাকার অথবা যুদ্ধ অপরাধী হিসাবে কথাটা বলা বদ্ধ করেন। কোন জায়গায় আসবেন? আপনি সত্য কথা বলেন না কেন? সত্য কথা তো বলতেই হবে। এখন এগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের নিজস্ব আত্মসাধন, তা ঢেকে দিচ্ছে এগুলো, বুঝলেন? আমরা তো এই প্রশ্ন করি, তুমি কোন বসেছিলে কেন? তুমি 16 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 15 কেন ওখান ছিলে? তোমরা বাঙালি চলে গেল। তুমি তো ওখানে কি করছিলে? বসে বসে বুদ্ধিজীবী তো ওখানে তুমি কেন যুদ্ধ ক্ষেত্রে যাও? তুমি কেন তুমি তো নেতৃত্ব দিবা, তুমি ওখানে বসে বুদ্ধিজীবী বসে থাকলে কেন? সরকারি ভাতা নিচ্ছ, সব খাচ্ছ, সরকার গুণগান গাচ্ছে, আর তুমি বুদ্ধিজীবী হয়ে গেলে। এই প্রশ্ন আমারও আছে। আচ্ছা, যাই হোক, আপনার কাছে অনেক অজানা তথ্য শুনলাম, অনেক কিছু জানলাম, অনেক অজানা তথ্য জানা হলো, এবং আমাদের এই ব্যাপারে একটা সমাধান আসা উচিত। এই ব্যাপারে আর সমাধান আসবেই বা কেমন করে? আমরা তো আর ক্ষুদ্র ব্যক্তি, আমাদের কথা কেউ শুনছে না। আমাদের কথা শুনবে কিটা? আচ্ছা, এই ব্যাপারে আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আজকের মতো আমরা এখানেই বিষয়টা হচ্ছে, জাতির পিতাকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়েছে, তাকে সপরিবারে হত্যা করা হলো। আমরা এই বাঙালিরাই করছে। মুক্তিযোদ্ধাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে কি আপনি ওটা তো রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে, কাগজ কলমে, কিন্তু বাস্তবে কি আপনি সেটা পাচ্ছেন? বাস্তবিকতা না। দোয়েল পাখিকে আপনি জাতীয় পাখি বলছেন। দোয়েল পাখি আগেও রৌদ্রে যেভাবে পড়তো, বৃষ্টিতে ভিজতো, এখনো সেই অবস্থা আছে। ইলিশ মাছকে আপনি জাতীয় মাছ বলছেন। ও আগেও যেভাবে তেল দিয়ে ভাজি খাচ্ছেন, এখনো সেভাবে ঝোল করে রান্নাকারি খাচ্ছেন। তাদের কি লাভ হয়েছে, আমাদের কি লাভ হয়েছে? আমাদের ভিতরে দেশপ্রেম ছিল, তাই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি। আমরা মা মাটি মানুষের জন্য যুদ্ধ করেছি, আমাদের চাওয়া পাওয়া কিছু ছিল না, এবং জাতির পিতাও আমাদের কিছু দিতে ওয়াদা করছিলেন না। এটা ঠিক না বেঠিক? এটা ঠিক। চলে আজকে আমরা ওনারই কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি আজকে আমাদেরকে যতটুকুই দিচ্ছে, বা এই শেষ বয়সে আমার সন্তান তো আমাকে দেখছে না। এটা আমাদের জন্য বোনাস, এবং যথেষ্ট উপকার হয়েছে। এটা না চাইতে পেয়েছি আমরা, এবং আশা করি আমরা ভবিষ্যতেও বেঁচে থাকবো। এই ব্যাপারে জননেত্রী শেখ হাসিনাকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ। অশেষ দোয়া